আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনা সভায়। আমরা আজকে পদার্থবিজ্ঞান নন মেজর, দ্বিতীয় বর্ষ পদার্থবিজ্ঞানের নন মেজর যাদের রসায়ন আছে বা দ্বিতীয় বর্ষে যারা আছেন তাদের যে নন মেজর পদার্থবিজ্ঞান রয়েছে, দ্যাট ইজ হচ্ছে যে পদার্থবিজ্ঞান 3 যেটি আর কি, আমরা সেটি নিয়ে কথা বলবো। এবং এটির যে বিষয়গুলো নিয়ে আমরা লেকচার 1 আপলোড করেছিলাম, আজকে আমরা লেকচার 2 তে আমরা আলোচনায় যাব। এবং এটি আপনারা জানেন যে নন মেজর এটি যাদের রয়েছে তারা বিভিন্ন রকম প্রবলেমে ক্লাস না হওয়ার কারণে প্রবলেম ফেস করছেন। তো আমরা আশা করছি যে আজকে আমাদের যে লেকচারটির মাধ্যমে মূলত চ্যাপ্টার 1টা শেষ হয়ে যাবে এবং চ্যাপ্টার 1 এর কিছু অংশ বাকি থাকবে। সেটি হলো যে সেটি হলো ম্যাথমেটিক্স এর অংশটুকু বাকি থাকবে। তো এটি আমরা পরের আরেকটা লেকচারে কভার করব। ফিজিক্স 3 যেটি নন মেজর, সেটি হচ্ছে ইলেকট্রিসিটি এন্ড মডার্ন ফিজিক্স। তো ইলেকট্রিসিটি এবং মডার্ন ফিজিক্স নিয়ে আমরা কথা বলেছিলাম সেদিনকে। আজকে আমরা দ্বিতীয় লেকচারে যাচ্ছি সরাসরি। তো আজকে আমরা প্রথমেই যে কোশ্চেনটি পড়বো সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এবং এটা আপনাদের কোনোভাবে বাদ দিতে পারবেন না, পরীক্ষার জন্য ফাইনাল প্রিপারেশন নিতে হবে। এবং এটি যে কোনো বইতেই, ফিজিক্সের বাংলা মিডিয়াম যে বইগুলো আছে যে কোনো বই থেকে পড়ে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। এবং এইটার জন্য আমরা কোনো নোটও দিব না, কারণ এটা খুবই সহজ এবং যে কোনো বইটি খুবই অ্যাভেলেবল ভাবে এটা পাওয়া যায়। তো আমরা চলেন তাহলে কোশ্চেনটা শুরু করি। কোন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের রাশিমালা বের করো। অথবা কোশ্চেনটা এরকম হতে পারে যে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জের জন্য সৃষ্ট বৈদ্যুতিক ক্ষেত্রের কোন বিন্দুতে বৈদ্যুতিক প্রাবল্য নির্ণয় করো। অথবা বলতে পারে বিদ্যুৎ চার্জের জন্য তড়িৎ প্রাবল্য বা তীব্রতা রাশিমালা প্রতিপাদন করো। এই তিনটা ভাবেই কোশ্চেনটা আসতে পারে। আরেকটা কোশ্চেন আসতে পারে যে আপনাকে কোনো নির্দিষ্ট পরিমাণ চার্জ না দিয়ে বলতে পারে যে কিউ চার্জের জন্য সৃষ্ট বৈদ্যুতিক ক্ষেত্রের কোন বিন্দুতে বৈদ্যুতিক প্রাবল্য নির্ণয় করো। যেভাবে কোশ্চেনটা আসুক না কেন, মানে মূল মূল জিনিসটা কি। তাহলে আমরা চলে যাচ্ছি আলোচনায় সরাসরি। প্রথমে আমরা যাব হচ্ছে আমাদের যে বোর্ড, সেই বোর্ডে আমরা একটু যাই। বোর্ড দরকার হবে আলোচনার জন্য। তো এইটা মোটামুটি তো আপনারা বুঝতে পারছেন যে এই চ্যাপ্টারটা আসলে তিন চারটা কোশ্চেনের মাধ্যমেই সীমাবদ্ধ, এবং এই তিন চারটা কোশ্চেন ভালো করে পড়ে নিলে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন বলে আপনারা কমন পাবেন এবং কোশ্চেন হওয়ার চান্স রয়েছে। এবং হচ্ছে বিভিন্ন বর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইয়ারে এই কোশ্চেন গুলো এসেছে, আমরা অ্যানালাইসিস করে দেখেছি এসেছে। সুতরাং হচ্ছে যে আপনারা এখান থেকে যে কোশ্চেন গুলো আমরা পড়লাম এগুলো বাদ দিতে পারবেন না, এই সবগুলো কোশ্চেনই আপনাদেরকে পড়তে হবে। আর ফিজিক্সের ক্ষেত্রে বুঝতেই পারছেন যে যেহেতু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা টার্মিনোলজি গুলো থাকে, সেগুলো খুব ভালো করে মুখস্থ করে নিতে হবে। কারণ মানের যে ব্যাপারগুলো সেগুলো মুখস্থ করতে হবে এবং এটার জন্য বারবার পড়তে হবে, পড়লেই মুখস্থ হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে চলে যাচ্ছি যে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জের জন্য সেই চার্জের পরিমাণটাকে আমরা কিউ ধরে নিচ্ছি, এবং দুই চার্জের মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমরা আর ধরে নিচ্ছি। কি পরিমাণ চার্জ এবং সৃষ্ট মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমরা ধরে নিচ্ছি আর। আর তাহলে চার্জের প্রথমেই কি কুলম্বের সূত্র হিসাবে কিউ জিরো এবং কিউ এর উপরে কিউ প্লাস কর্তৃক প্রদত্ত বল। তাহলে এই যদি হয় বল হয়, আমরা দুটো চার্জের মধ্যবর্তী যে বল কুলম্বের সূত্র হিসাবে আমরা কি লিখতে পারি, দুটো চার্জ এবং হচ্ছে চার্জের মধ্যবর্তী দূরত্ব আর, এবং তার বল যদি এফ থাকে তাহলে আমরা কি লিখি, আমরা লিখি হচ্ছে সূত্র কুলম্বের সূত্র অনুসারে এফ ইকুয়াল টু হচ্ছে 1/4 পাই এটা জিরো আর হচ্ছে ডট দিয়ে কিউ ইন্টু কিউ1 বা কিউ টু ডিভাইড বাই হচ্ছে আর স্কোয়ার, মানে দূরত্বের স্কোয়ার। এটি হচ্ছে সূত্র। এটা কিন্তু কোথা থেকে পেলাম, এটা কুলম্বের সূত্র থেকে। আর আমরা যে এখানে যেটা নিয়ে কথা বলছি সেটা কি, সেটি হচ্ছে ধরেন এখানে একটা বিন্দু, এখান থেকে এই পরিমাণ একটা দূরত্ব, এটা কিউ1 ধরেন আর এটাকে কিউ2 ধরেন, কিউ2। তাহলে কি এটা যদি কিউ1 কিউ2 এর মধ্যবর্তী দূরত্ব কত আর, আর বল দুটোর মধ্যবর্তী বল কি এফ। তাহলে এফ ইকুয়াল টু এটা একক চার্জের উপর ক্রিয়াশীল বলের পরিমাণ, তাই তো। এই সূত্রটা হচ্ছে একক চার্জের উপরে 1 ইউনিট চার্জ। আচ্ছা, এখানে আমি বলে নিই 1 ইউনিট চার্জ যে কোয়ান্টাইজেশন অফ এনার্জি বা কোয়ান্টাইজেশন অফ চার্জ কোয়ান্টাই তো বলে না। চার্জ কোয়ান্টিটিটা কি, মনে করেন কোনো একটা জায়গায় মানে চার্জ রিলিজ হলো, তার মানে কি, তার মানে হচ্ছে সর্বনিম্ন যে চার্জটুকু রয়েছে কার, ইলেকট্রনের, সেই চার্জটুকু দিতে হচ্ছে, কখন তার থেকে কম হবে না। মানে তার থেকে ফ্র্যাকশন যে 4.5 5.5 6.5 মানে 1.5 এরকম কোনো ঘটনা না। ঘটনা হচ্ছে চার্জ রিলিজ হওয়া মানে একটা ইলেকট্রনের যে পরিমাণ চার্জ সে পরিমাণ চার্জ রিলিজ হবে, চার্জ যোগ হওয়া মানে একটা ইলেকট্রনের যে পরিমাণ চার্জ সর্বনিম্ন ওইটুকু যোগ হবে, এবং এটাকেই বলা হচ্ছে চার্জ কোয়ান্টাইজড। এই যে একক, সর্বনিম্ন যে এককটা এর নিচে যেতে পারবে না, এটি হলো কোয়ান্টাইজের ধারণা যে 1 ইউনিট হলে ওই পরিমাণ চার্জ হবে, 2 ইউনিট হলে ওই 2 দিয়ে গুণ দিতে হবে।
এটি হলো কোয়ান্টায়িত। তাহলে ওটাও করে নেবেন সূত্রটা, ডেফিনেশনটা, যে একটা কোশ্চেনটা এরকম হতে পারে যে চার্জ কোয়ান্টায়িত বলতে কি বোঝায়, বা কোয়ান্টায়িত চার্জ কি, এটা কোশ্চেন হতে পারে। তাহলে এই কোশ্চেনটা আপনার বই থেকে পড়ে নেবেন, যে কোনো বই থেকে পড়লে হবে, খুবই সংখ্যা 1 মার্কের কোশ্চেন থাকবে এটা। আচ্ছা, এরপরে আসেন আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম। তাহলে এখন তড়িৎ প্রাবল্য বা তড়িৎ প্রাবল্যকে আমরা ই দ্বারা ডোনেট করি। তড়িৎ প্রাবল্যকে কি দ্বারা ডোনেট করি? ই দ্বারা। এবং ইকুয়াল টু সূত্র কি? সূত্র হচ্ছে এফ ডিভাইড বাই কিউ জিরো, অর্থাৎ প্রাথমিক অবস্থায় জিরো অবস্থায় যে চার্জটা ছিল সেটিকে বোঝাচ্ছে কিউ জিরো। তাহলে আপনারা বুঝতে পারলেন যে ইকুয়াল টু এফ বাই কিউ, এটা হলো তড়িৎ প্রাবল্যের সূত্র। এখন আমরা মান বসাই দিব। মান বসাই দিলে আমরা পাবো হচ্ছে ইকুয়াল টু, যদি মান বসান এখানে, তাহলে মান বসাইলে আমরা পাবো ইকুয়াল টু হচ্ছে 1/4 পাই এটা জিরো ইন্টু হচ্ছে কিউ বাই আর স্কয়ার, তাই তো? এই জিনিসটা পাবো আমরা যদি আমরা মান বসাই, যে এফ এর মান বসাই, এর যে এফ ইকুয়াল টু যদি বসাই ইকুয়াল টু এফ ইকুয়াল টু ছিল, তাহলে ইকুয়াল টু কি হবে? এফ ইকুয়াল টু আপনার ওই যে 1 নম্বর সমীকরণটা দেখেন, এই যে এটা দেখেন, এটা হলো এফ ইকুয়াল টু। এখন আমরা ইকুয়াল টু কি পাবো? ইকুয়াল টু পাচ্ছে এফ বাই কিউ জিরো। তা আমরা মান বসাই দিলাম, মান বসাই দিলাম। এখন যদি ভেক্টর রূপে প্রকাশ করতে চাই তাহলে কি করতে হবে? জাস্ট ই এর উপরে একটা ভেক্টর দিয়ে দিবেন। ই এর উপরে ভেক্টর দিলে ওদিকে ডিসটেন্সের উপরে একটা ভেক্টর হবে। তাহলে আমরা এটাকে এরকম ভাবে দেখাতে পারি যে ই এর উপরে ভেক্টর ইকুয়াল টু হচ্ছে 1/4 পাই এটা জিরো, এটা তো ঠিকই থাকবে, কনস্ট্যান্ট, এটা একটা নির্দিষ্ট মান রয়েছে। এবং হচ্ছে কিউ বাই আর কিউব ডিভাইড বাই আর কিউব, আর এখানে হচ্ছে আর ভেক্টর। এটা ইকুয়েশন, গাণিতিক ভাবে ইকুয়েশনটা করলে আপনারা পেয়ে যাবেন। জাস্ট খাতা লিখে আপনারা খালি মানগুলো বসে ডিডাকশন করলেই এটা চলে আসবে। তাহলে এইটি বোঝা গেল যে আমরা এই যে একটা নির্দিষ্ট দূরত্ব, এই যে দূরত্বের দুইটা প্রান্তে যদি চার্জ থাকে, মধ্যবর্তী ডিসটেন্স যদি আর হয়, মানে আর কিন্তু এখানে দূরত্ব, হ্যাঁ, অনেক সময় ডি দিয়েও অনেক বইতে দূরত্ব বোঝানো থাকে, যেটাই হোক না কেন ব্যাপারটা এরকমই হবে। আচ্ছা, এবার হচ্ছে তড়িৎ প্রাবল্য ও বৈদ্যুতিক বিভবের মধ্যে সম্পর্ক। তড়িৎ প্রাবল্য এবং বৈদ্যুতিক বিভবের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। আমরা এখন এই কোশ্চেনটা বোঝার জন্য আমাদের একটু দুইটা জিনিস বুঝতে হবে। তাহলে আমরা চলুন আগে এই কোশ্চেনটা কিন্তু অন্যভাবে আসতে পারে। সেটি হতে বলতে পারে যে প্রমাণ করো যে ই ইকুয়াল টু ডিভি মাইনাস ডিএক্স। হ্যাঁ, আপনাকে কোশ্চেনটা কিভাবে হতে পারে সেটাকে বুঝেন। প্রথম কোশ্চেন হতে পারে যে বৈদ্যুতিক প্রাবল্য বা বৈদ্যুতিক বিভবের মধ্যে সম্পর্ক স্থাপন করে, এটা একটা কোশ্চেন। অথবা বলতে পারে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুর তড়িৎ প্রাবল্য ওই বিন্দুর ঋণাত্মক নতিমাত্রা মাইনাস ডিভি বাই ডিএক্স এর সমান, এটা প্রমাণ করতে বলতে পারে। মাইনাস ডিভি বাই ডিএক্স এর সমান। তাহলে আমরা এই কোশ্চেনটাকে বোঝার জন্য আমরা হচ্ছে এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমরা আগে ভিতরের ঘটনাটা বুঝি, তারপর আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যাবো। দুইটা ঘটনা, একটা হচ্ছে আগে পিকচার দিয়ে বুঝেন যে বিষয়টা কি, সেটা আমরা আগে বুঝি, তারপরে আমরা যাব হচ্ছে ম্যাথমেটিক্যাল ডিডাকশনে। ওকে, তাহলে এই কোশ্চেনটাকে আমরা আলোচনা করার জন্য আমরা একটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে এক্স প্লাস ডিবি বলতেছে, ডি এক্স মানে এক্স এবং অতিরিক্ত যে দূরত্ব সেটা, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে এখান থেকে যদি জিরো ধরেন তাহলে এরকম হচ্ছে আর, এটা আর বিন্দু, এটাকে আর বিন্দু, আর এখান থেকে হচ্ছে এটা গেল হচ্ছে এস দূরত্ব, এবং এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, এটা এক্স, ঠিক আছে? এখন এইখান থেকে এই যে এই পরিমাণ যেটা, এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, এক্স দূরত্ব, এবং ভি, এবং এইটুকু হচ্ছে এখান থেকে হচ্ছে যদি বিভব ভি ধরি, এবং ওটাকে যদি এই পর্যন্ত এই প্রান্তটাকে যদি আমরা ভি মাইনাস ডিভি ধরি, তাহলে এইটুকু হচ্ছে আপনার এই যে এই অংশটুকু, এস এর এই অংশটুকু, এখান থেকে নিয়ে এই পর্যন্ত, ধরেন এই পর্যন্ত আসি আমরা, এটা একটু বাড়াই দেন নিচের দিকে, তাহলে এই পর্যন্ত এই অংশটুকুকে বলছি আমরা এক্স প্লাস ডিবি। এটুকু তো এক্স, এখান পর্যন্ত এক্স, আর ডিএক্সটা হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে? তাহলে এইটুকু আমরা বুঝলাম। এখন আমরা বলছি যে মনে করি আর বিন্দুর বিভব হচ্ছে ভি, এই যে এটা, এবং এস বিন্দুর বিভব হচ্ছে ভি মাইনাস ডিভি, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে যে আর ও এস বিন্দুর বিভব পার্থক্য কত হবে? বিভব পার্থক্য হবে ইনিশিয়াল স্টেজে যেটা ছিল আর ভি মাইনাস লাস্ট স্টেজে কি ছিল ভিএস, এই যে এস বিন্দু যেটা। তাহলে আমরা যদি এখন মান বসালে পরে আমরা পাবো হচ্ছে আর ও এস বিন্দুর বিভব পাবো ইকুয়াল টু পাবো হচ্ছে কি পাবো, ভি মাইনাস ভি
প্লাস হচ্ছে ডিভি মাইনাস ইকুয়াল টু হচ্ছে ডিভি মানে প্লাস মাইনাস কেটে গেল, তাহলে ডিভি হলো। আচ্ছা, এখন এই বিভব পার্থক্যের সংজ্ঞা হচ্ছে আমরা পাই যে ভিজি মাইনাস ভিএস ইকুয়াল টু একক ঘন চার্জকে এস বিন্দু হতে আর বিন্দুতে আনতে কৃত কাজ। অর্থাৎ এই যে বিভব এইখান থেকে যদি আমরা এই বিন্দুতে আনতে চাই, তাহলে যে কৃত কাজের ডেফিনেশন অনুযায়ী আমরা পাচ্ছি যে ভিজি মাইনাস হচ্ছে ভিএস। তাহলে এখানে যদি আমরা আমরা এখন যদি লিখি, এটাকে বাংলায় সুন্দর করে লিখি, তাহলে দাঁড়াবে ঘটনাটা। ফিজিক্স বুঝতে হলে ম্যাথমেটিক্যালি একটু সার্ভ হতে হবে, এবং প্রতিটা ইকুয়েশন আমরা যেখানে যে আলোচনা করছি এই ইকুয়েশন গুলোকে একটু বুঝে নিয়ে তারপরে এভাবে লিখবেন, আপনারা স্টেপ কমাই দিবেন। তাহলে ভিজি মাইনাস ভিএস, ভিজি মাইনাস, এটাকে আমরা ঘুরে লিখি, সোজা করে লিখি, জায়গা যেহেতু আছে হচ্ছে ভিজি ভিজি মাইনাস ভিএস, এটা হলো ভিএস ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হচ্ছে একক ধন চার্জকে এস বিন্দু হতে আর বিন্দুতে আনতে কৃত কাজ ইকুয়াল টু প্রাবল্য ইনটু সরণ। সোজাসুজি লেখেন আপনি যে প্রাবল্য ইনটু সরণ, কতটুকু কাজ করা হলো সেটি সরণ, তাই তো? তাহলে এই যে তাহলে বা ডিভি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? মাইনাস ইডিএক্স কেন? প্রাবল্য ও সরণ বিপরীতমুখী, তাই ঋণাত্মক চিহ্ন। প্রাবল্য এবং সরণ দুটো হচ্ছে বিপরীতমুখী, তাই হচ্ছে আমরা ঋণাত্মক সাইন ব্যবহার করলাম। আর হচ্ছে এই যে এটাকে প্রাবল্যকে আমরা ই দ্বারা বুঝাই, এখানে মাইনাস চলে আসলো, প্রাবল্যকে আমরা ই দ্বারা ডিনোট করি, সুতরাং ই বসে গেল। আর একটা হচ্ছে কি, যে আপনার এটাকে এই যে সরণটাকে আমরা কি, সরণ মানে ডিএক্স, এক্স এর কতটুকু পরিবর্তন সেটা ডিএক্স, তাই না? তাহলে এখন ই ইকুয়াল টু কি বাড়াবে? ই ইকুয়াল টু যদি আপনি বের করতে চান তাহলে যেটা বাড়াবে সেটি হলো যে ডিভি মাইনাস ডিএক্স, ডিভি মাইনাস ডিএক্স। এই ডিভিটা কোনটা? এই যে এটা ভি এর যে সরণটা সেটা হচ্ছে ডিভি, ঠিক আছে? তাহলে এখন আমরা এই প্রাবল্য ও বিভবের মধ্যে সম্পর্ক এটাই, এবং দেখা যায় যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দু তড়িৎ প্রাবল্য ওই বিন্দু বিভবের ঋণাত্মক নতিমাত্রা বা ঋণাত্মক মানের সমান, সেটা কত? মাইনাস ডিভি বাই ডিএক্স। তো এই হলো আপনার এটি সম্পর্ক। আর বিভবের সাথে তড়িতের সম্পর্ক। আরেকটা হচ্ছে তড়িৎ প্রাবল্য ও চার্জ ঘনত্বের মধ্যে সম্পর্ক স্থাপন করো। তড়িৎ প্রাবল্য এবং চার্জ ঘনত্বের মধ্যে সম্পর্ক, এটিও একটা মানে অতটা গুরুত্বপূর্ণ না, তবে হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা সুতরাং এটা আমরা প্রিপারেশন নিয়ে রাখবো, যদি আমরা এই চ্যাপ্টারটা প্রিপারেশন নিচ্ছি যে ফাইনাল পরীক্ষার জন্য, তাহলে সুতরাং আমরা ওইটাও একটু দেখে রাখবো। এটাও একই জিনিস, একই সূত্র দিয়ে হবে এটা। আমরা জানি যে তড়িৎ প্রাবল্য চার্জ ঘনত্বের মধ্যে তড়িৎ প্রাবল্য ই এবং চার্জ আমরা কিউ দ্বারা ডিনোট করি। তার তড়িৎ প্রাবল্য এবং চার্জ ঘনত্বের মধ্যে সম্পর্কটা আমরা ই ইকুয়াল টু একটা ফর্মুলা কিন্তু জানি অলরেডি, সেটা কি? ইকুয়াল টু আমরা তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে জানি ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইড বাই 4 পাই ইটা, 4 পাই ইটা 0, তাই তো? ইটা 0, ওকে। এটা গেল ইনটু হচ্ছে কত? কিউ ডিভাইড বাই আর স্কয়ার। এখানে কিউ বলতে কি, কিউ ইকুয়াল টু হচ্ছে কিউ মাইনাস কিউ1 মাইনাস কিউ2, ওকে। আর আর স্কয়ার তো দূরত্বের বর্গের বর্গ। তাহলে এইটা 1 নম্বর সমীকরণ। আবার চার্জের তলমাত্রিক ঘনত্ব সিগমা, সিগমা ইকুয়াল টু, এটাকে আমরা এইভাবে লিখি, ধরেন এই যে এরকম করে লিখি, সিগমা। তো চার্জের তল ঘনত্ব সিগমা ইকুয়াল টু হচ্ছে, সিগমা ইকুয়াল টু কি? চার্জের তল ঘনত্ব সিগমা ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইড বাই এ। এটা কিন্তু একটা ফর্মুলা, চার্জের তল ঘনত্বের ফর্মুলা এটা। তাহলে এটা 2 নম্বর সমীকরণ ধরেন, আর এটা 1 নম্বর সমীকরণ ধরেন। এখন বলতেছে 1 এবং 2 নম্বর সমীকরণে এখন যদি পরিবাহী যেটা, সেই পরিবাহীর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে আর ব্যাসার্ধের ক্ষেত্রে এ ইকুয়াল টু পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ ইকুয়াল টু 4 পাই আর স্কয়ার। তার মানে এখানে কয়টা সূত্র আমাদের জানতে হচ্ছে? 3টা সূত্র আমাদের জানা লাগতেছে। এখন যদি আমরা 2 নম্বরে মান বসাই, এটা 2 নম্বরে মান বসালে আপনার সিগমা ইকুয়াল টু কি পাবেন? ধরেন এই যে 2 নম্বর সিগমা ইকুয়াল টু, যেহেতু এ ইকুয়াল টু এটা, তাহলে এখানে মান বসান কিউ ডিভাইড বাই এর মান বসাই দিলাম, এর মান হচ্ছে 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার, ওকে। কিউ ইকুয়াল টু এই এ ইকুয়াল টু, তাহলে এই যে এ ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে সিগমা ইকুয়াল টু কত হবে? এখন আপনারা ইজিলি সিগমা ইকুয়াল টু কিউ বাই আর পাই স্কয়ার, তাহলে বা সিগমা ইকুয়াল টু হচ্ছে আপনি মান বসায় দিলে আসবে হচ্ছে কি রকম? মান বসায় দিলে ডিরেক্টলি যদি মান বসায় অঙ্কটা করেন তাহলে এরকম আসবে, সিগমা ইকুয়াল টু আসবে হচ্ছে আপনার ইটা 0 ইনটু হচ্ছে ই। বুঝা গেল? তার মানে হচ্ছে কোশ্চেনটা কি দাঁড়ালো তাহলে? তড়িৎ প্রাবল্য ও চার্জের তলমাত্রিক ঘনত্বের মধ্যে সম্পর্ক। এটা কি? তড়িৎ প্রাবল্য ও
চার্জের তলমাত্রিক ঘনত্বের মধ্যে সম্পর্ক, এবং এটা হচ্ছে সিগমা ইকুয়াল টু E0 ইটা। কোশ্চেনটা এভাবে হতে পারে, তড়িৎ প্রাবল্য চার্জের মধ্যে ঘনত্ব স্থাপন করো, ঘনত্বের সম্পর্ক স্থাপন করো, অথবা বলতে পারে প্রমাণ করো যে সিগমা ইকুয়াল টু ইটা 0 ইন্টু ই। মনে থাকবে কোশ্চেনটা এইভাবে দুইভাবে হতে পারে, আপনারা দুইভাবে প্রিপারেশনটা দিবেন। এই কোশ্চেন যে কটা আলোচনা করা হলো এই চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টার থেকে এর বাইরে আর কিছু পড়ার দরকার না। আর শর্ট কোশ্চেন যেগুলো বলেছি আমি আগের ভিডিওতে, সেই শর্ট কোশ্চেন গুলো পড়লে এটা প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। আপনাদের কাজ হলো এই পুরা জিনিসটা, এই লেকচার 1 এবং 2 চার্জ, এই যে ম্যাটার এবং চার্জের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার 1 যেটা, এই চ্যাপ্টার 1 এর এই লেকচার 1 এবং লেকচার 2 টা কমপ্লিট করে ফেলবেন মোটামুটি 24 আওয়ার্স এর ভিতরে। দেন আমরা কতগুলো অঙ্ক করব এখান থেকে। এই অঙ্ক করলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, এবং এটা আমরা আগামী লেকচার, দ্যাট ইজ লেকচার 3 তে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। তো আশা করছি সবাই যারা আছেন তারা সবাই ভালো করে এই কয়েকটা জিনিস পড়বে, কারণ এখানে সূত্রগুলো মুখস্থ করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, এবং লিখে লিখে মুখস্থ করতে হবে। একটা কোশ্চেন মুখস্থ করার পর লিখে ফেলবেন, কারণ সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট। এবং লেখার সময় যে আপনাকে ফুল ডিটেলস লিখতে হবে তা না, আপনি ধরে নেবেন যে এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা, এবং জাস্ট ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো আমাদের দরকার, যাতে করে পরীক্ষার হলে আমরা ভুলে না যাই। তো এই হলো টোটালটা। আশা করছি যে এটা আপনাদের অনেক উপকারে আসবে এই ভিডিওটা, এবং এটা আপনারা কমপ্লিট করে নেবেন। আগামী দিনে আমরা লেকচার 3 টা কভার করে নিয়ে আমরা হচ্ছে যে ম্যাথমেটিক্স এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। আমরা বলেছিলাম যে সবগুলো চ্যাপ্টার আমরা ফুল প্রিপারেশন নেবো না, কিছু চ্যাপ্টার ফুল প্রিপারেশন নেবো, যাতে করে কোশ্চেন হলেই আমরা অ্যান্সার করতে পারি, আর কিছু চ্যাপ্টার একটু ছেড়ে দিয়ে যাবো। তো যাই হোক, আশা করছি যে আমরা আগামী মাসের 15 তারিখের মধ্যে, মানে আগস্টের 15 তারিখের মধ্যে আমাদের এটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা 10-15 দিনের মতো সময় পাবেন, যদি পরীক্ষা ঠিক টাইমে হয়। পরীক্ষা এখন কি অবস্থা দাঁড়াবে সেটা বোঝা যাচ্ছে না, কারণ এদিকে আবার বন্যার একটা ব্যাপার আছে। তো সব মিলিয়ে মনে হয় একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে, দেখা যাক কি হয়।